বাচ্চা নষ্টের কথা শুনে তৎক্ষণাৎ আমি কোনো কথাই বললাম না। রাশেদ এক নিঃশ্বাসে কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে গেল। আমার শরীর তখন ভয়াবহ কাঁপছে। কোনো মতে বিছানায় গিয়ে বসলাম। তারপর মাঝ বরাবর শুয়ে শূন্য সিলিংয়ে তাকিয়েছিলাম। রাশেদ বাসায় ফিরল রাত 10টার দিকে। ততক্ষণে আমি নিজেকে অনেকটাই স্বাভাবিক করে নিয়েছিলাম, অন্তত বাইরে থেকে। ভেতরে তখনও সন্ধ্যার কথাগুলো জ্বরের মতো ঘুরছিল। আমার বাচ্চা চাই না, কালই গিয়ে অপারেশন করে আসবে। এমনিতেই তুমি একটা বোঝা হয়ে আমার ঘাড়ে চেপে আছো। কথাগুলো মনে পড়লেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছিল। তবু রাশেদ যখন দরজা খুলে ঘরে ঢুকলো, আমি মুখে কোনো অভিব্যক্তি ফুটাতে দিলাম না। রাশেদ জুতো খুলে রেখে খুব স্বাভাবিক গলায় বলল, ভাত দাও। আমি কোনো কথা বললাম না। নিঃশব্দে উঠে ভাত বেড়ে দিলাম। তরকারি যা ছিল সব প্লেটে তুলে ওর সামনে রাখলাম। রাশেদ খেতে বসে হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? আমি মলিন একটা হাসি দিয়ে বললাম, হা। রাশেদ শুধু বলল, আচ্ছা। তারপর নিশ্চিন্তে ভাত মাখাতে লাগলাম। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কি অদ্ভুত, বিয়ের পর থেকে কখনো আমি ওকে ছাড়া রাতের খাবার খাইনি। রাশেদ জানতো সেটা। ও জানতো ও না খেলে আমিও খেতে বসি না। আজ আমি শুধু একটা মিথ্যা বললাম, আর ও সেটাই বিশ্বাস করে নিল। আমার দিকে দ্বিতীয়বার তাকানোর প্রয়োজনও বোধ করল না। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। কি স্বাভাবিক ও, কি নির্বিকার। কয়েক ঘন্টা আগেই যে মানুষটা আমার দুই বাহু শক্ত করে চেপে বলেছিল আমার সন্তান তার চাই না, সেই মানুষটাই এখন এমন স্বাভাবিকভাবে ভাত মাখছে, যেন পৃথিবীতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো এই মুখটা সত্যি নিষ্পাপ। চেহারায় মায়া লেগে আছে, চোখে এমন একটা কোমলতা যে চোখের দিকে তাকালে খুব সহজেই বিশ্বাস করতে ইচ্ছে করে এই মানুষটা কাউকে কষ্ট দিতে পারে না। এই মুখের মায়াতেই তো আমি একদিন পাগল হয়ে গিয়েছিলাম। এই মুখ দেখেই ভেবেছিলাম এই মানুষটাই আমার নিরাপদ আশ্রয়। যদি সেদিন ওর চেহারার আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে দেখতে পেতাম, যদি বহিঃজ্ঞ সৌন্দর্যের বদলে চরিত্রটা দেখতে পারতাম, তাহলে হয়তো কোনোদিনই ওর প্রেমে পড়তাম না। রাশেদ ভাতের একটা লোকমা মুখে দিল। পরক্ষণেই মুখ বিকৃত করে লোকমাটা থু করে প্লেটে ফেলে দিল। রাগী গলায় বলল, কি রান্না করেছো তিথি? এত লবণ মুখে দেওয়া যায় না। আমি চুপ করে তাকিয়ে রইলাম। রাশেদ বিরক্ত হয়ে বলল, রান্নাটাও তুমি ঠিকমতো করতে পারো না। তুমি তো বললে খেয়ে নিয়েছ, তখন দেখনি তরকারিতে এত লবণ? আমি কোনো উত্তর দিলাম না। রাশেদও বলল, নাকি নিজে খেয়ে আমার খাবারে ইচ্ছে করে লবণ দিয়ে রেখেছ? কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। কয়েক ঘন্টা আগেও আমার অনাগত সন্তানকে মেরে ফেলতে বলেছে যে মানুষটা, এখন তার কাছে আমার রান্না লবণই বড় সমস্যা। আমি খুব শান্ত ঠান্ডা গলায় বললাম, খাওয়া হলে খাও, না হলে ফেলে দাও। রাশেদ কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। সম্ভবত আমার এমন উত্তর ও আশা করেনি। তারপর কোনো কথা না বলে হাত ধুয়ে উঠে গেল। আমি নিঃশব্দে প্লেটটা সরিয়ে রাখলাম। তারপর বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর রাশেদও এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি ভেবেছিলাম আজ আর কোনো কথা হবে না, কিন্তু কিছুক্ষণ পর ও হঠাৎ আমাকে নিজের বাহু বন্ধনীতে আবদ্ধ করল। আমি স্থির হয়ে রইলাম। ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সরি। আমি কোনো উত্তর দিলাম না। ও আবারও বলল, আজ একটু বেশি করে ফেলেছি। কি করব বলো? তোমার অসুস্থতার কথা শুনে মাথাটা ঠিক ছিল না, তাই অমন রুড বিহেভ করেছি। আমি চুপ করে শুনছিলাম। রাশেদের কণ্ঠে তখন আগের সেই রাগ নেই, বরং এমন একটা মায়া, যেন কয়েক ঘন্টা আগের মানুষটার সঙ্গে এই মানুষটার কোনো সম্পর্কই নেই। ওর কথায় কেমন তাচ্ছিল্যের হাসি পেল। যে মানুষটা আমার অসুস্থতায় আমার সাথে রুড বিহেভ করে, তাকে কি বলার আছে? ও ধীরে ধীরে বলল,
তাছাড়া আমাদের কি এখন বাচ্চা নেওয়ার মতো সামর্থ্য আছে বলো? আমি চোখ বন্ধ করে রইলাম। রাশেদ বলতে লাগলো, আমার এই ইনকামে বাড়িতে টাকা দিতে হয়, বাকি টাকা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়, সেখানে একটা বাচ্চার এত দায়িত্ব কিভাবে নিব বলো? আমি নীরব হয়ে ওর কথা শুনছিলাম, দেখলাম, অনুভব করছিলাম কি আশ্চর্যভাবে মানুষ রং বদলাতে পারে। কিছুক্ষণ আগের রুক্ষ নিষ্ঠুর রাশেদ এখন যুক্তি দিয়ে আমাকে বোঝাচ্ছে সন্ধ্যার কথাগুলো যেন ওর নিজের কাছে আর কোনো ব্যাপার নয়। আর আমি বারবার ওর কথায় গলে গেলাম। হয়তো ভালোবাসার সবচেয়ে বড় দুর্বলতাই এটাই যে মানুষটা কাঁদায়, তার দেওয়া সামান্য মায়াতেই আবার মনে হয় মানুষটা আসলে খারাপ নয়। আমি ধীরে ধীরে বললাম, আমিও কাজ করা শুরু করব, টিউশনি নিব, আমি সেলাইয়ের কাজ জানি, সেটা করব। আমার কিছু স্বর্ণের জিনিস আছে, সেগুলো বিক্রি করে ট্রিটমেন্টের খরচ চালাবো। তবুও বাচ্চাটা মারার কথা বলো না প্লিজ। আমার গলা কেঁপে উঠছিল। রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, কি ব্যাকডেটেড তিথি? আমি ওর দিকে তাকালাম। একটা বাচ্চার দায়িত্ব জানো? তোমাকে, আমাকে, আমাদের সব শখ ছাড়তে হবে, জীবনটা অন্যরকম হয়ে যাবে। আমি চুপ করে রইলাম। রাশেদ আবারও বলল, আর সবচেয়ে বড় কথা, আমার পরিবার এখনও আমাদের বিয়ের কথাই জানে না। এর মধ্যে যদি তারা শোনে আমাদের বাচ্চা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, তারা কোনো দিনও আমাদের মেনে নেবে না। ও একটার পর একটা যুক্তি সাজিয়ে আমাকে বোঝাতে লাগলো, কেন এখন সন্তান নেওয়া ঠিক হবে না, কেন আমাদের সামর্থ্য নেই, কেন সংসারের সমস্যা হবে, কেন তার পরিবারে আমাদের মেনে নেবে না, কেন আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি শুধু শুনছিলাম, তবু একটা কথার জন্য অপেক্ষা করছিলাম, শুধু ও বলবে আল্লাহ আমাদের একটা সন্তান দিয়েছেন, এটা তার দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত, কষ্ট হলেও আমরা একসঙ্গে সামলাবো। কিন্তু রাশেদ একবারও এমন কিছু বলল না, একবারও না। সেদিন প্রথমবার আমার মনে হলো আমি আর রাশেদ একই ভবিষ্যৎ দেখছি না। আমি দেখছিলাম একটা ছোট্ট মুখ, আর রাশেদ দেখছিল একটা বাড়তি খরচ। আমি দেখছিলাম আমাদের জীবনের আসা নতুন একজন মানুষ, আর রাশেদ দেখছিল একটা নতুন দায়িত্ব। পরের দিন বিকালে আবার হাসপাতালে গেলাম। সারাটা পথ আমার বুকের ভেতর কেমন একটা অজানা অস্থিরতা কাজ করছিল। হাতে রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত যেন কিছুই নিশ্চিত ছিল না। যদিও আগের দিন ডাক্তার বলেছিলেন আমি প্রেগনেন্ট, তবুও মনে কোথাও একটা ভয় ছিল। সব কিছু কি সত্যি ঠিকঠাক আছে? রিপোর্ট হাতে পাওয়ার পর রাশেদই প্রথম সেটা নিয়ে দেখাতে শুরু করলো। আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ওর চোখের দৃষ্টি বদলে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রাশেদ কোনো উত্তর দিল না। রিপোর্টের পাতাগুলো আবারও উল্টে পাল্টে দেখতে লাগলো। আমার বুক দকফক করে উঠল। আমি ওকে ডাকলাম, রাশেদ। এবার ও ধীরে ধীরে আমার দিকে তাকালো। ওর চোখে মুখে যে বিস্ময় দেখলাম, সেটা দেখে আমার নিজের বুকও কেঁপে উঠল। রিপোর্টে স্পষ্ট লেখা, আমি নিশ্চিতভাবে প্রেগনেন্ট। শুধু তাই নয়, আমার গর্ভের সন্তান ইতিমধ্যে প্রায় 16 সপ্তাহের, অর্থাৎ প্রায় 4 মাস ধরে আমি একজন মা হয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ নিজেই জানতাম না। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। 4 মাস, 4 মাস ধরে আমার শরীরের ভেতরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে, আর আমি প্রতিদিনই তাকে না জেনেই নিজের জীবন নিয়ে কত চিন্তা করছি, কত কেঁদেছি, কত ঝগড়া করেছি। মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। আমি কি সত্যি মা হতে চলেছি? আমার ভেতরে সত্যি একটা প্রাণ আছে? কিন্তু সেই অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। পাশে বসে থাকা রাশেদের গম্ভীর মুখের দিকে তাকাতেই আমার সমস্ত আনন্দ আবারও ভয়ে হয়ে ফিরে গেল। আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। ডাক্তারের ডাকের অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আমাদের নাম ডাকা হলো। আমি আর রাশেদ ভেতরে ঢুকলাম। ডাক্তার একে একে সব রিপোর্ট দেখলেন, তারপর মুখ তুলে শান্ত গলায় বললেন, আপনার রিপোর্টগুলো মোটামুটি ভালোই আছে। আপাতত মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন। আমার বুক থেকে যেন একটা ভার নেমে গেল। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, ডাক্তার, তাহলে আমার যে প্রতি মাসে ব্লিডিং হতো? ডাক্তার আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন, ব্লিডিংটা কেন হতো? নিয়মিত মাসিকের মতো
3 দিন, 5 দিন বা 7 দিন চলতো? না, ওভাবে না। মাসের মধ্যে 1-2 বার হতো, কখনো 1 দিন, কখনো 1 বেলা। দ্বিতীয় দিন হলে খুবই সামান্য। হয়তো একবার একটু রক্ত যেত, তারপর আর হতো না। আমি ভেবেছিলাম গাইনি কোনো সমস্যা হয়েছে। ডাক্তার দেখাবো এমনও ভেবেছিলাম, কিন্তু আমি থেমে গেলাম। ডাক্তার আমার কথা শুনে বললেন, গর্ভাবস্থায় এই ধরনের রক্তপাত হতে পারে। আপনার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে প্লেস্টারেজার কাছাকাছি রক্ত জমার একটা ছোট্ট অংশের ইঙ্গিত আছে, যেটা থেকে মাঝে মাঝে ব্লিং হতে পারে। তবে ভালো খবর হলো এই মুহূর্তে বাচ্চার অবস্থাও ভালো এবং আপনার রিপোর্টও বড় কোনো জটিলতা দেখা যাচ্ছে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার আবারও বললেন, তবে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ভারী কোনো কাজ করা যাবে না। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, নিয়মিত খাবেন, পানি খাবেন এবং যে ওষুধগুলো দেওয়া হবে সেগুলো ঠিকমতো খাবেন। আবার রক্তপাত হলে বা তীব্র ব্যথা, মাথা ঘোরা কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ হলে দ্রুত হসপিটালে আসবেন। ডাক্তার আরও অনেক কিছু বলেছিলেন, কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠস্বর আমার কাছে দূরে সরে যেতে লাগলো। আমি আর চিকিৎসার কথা শুনছিলাম না। আমি তাকিয়েছিলাম রাশেদের দিকে। ওর মুখটা পাথরের মতো শক্ত হয়ে আছে। কোনো আনন্দ নেই, কোনো স্বস্তি নেই, কোনো উচ্ছ্বাস নেই। শুধু গম্ভীর একটা মুখ। ওর সেই মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা আবার শুকিয়ে গেল। হঠাৎ রাশেদ ডাক্তারকে বলল, স্যার, আমরা এই বাচ্চাটা চাই না। ডাক্তার কিছুক্ষণ থেমে ওর দিকে তাকালেন। আপনি কি বলতে চাচ্ছেন? রাশেদ খুব নির্লিপ্ত গলায় বলল, আমরা অ্যাবর্শন করাতে চাই। আমার চোখের পানি গড়িয়ে পড়ল। ডাক্তার ভ্রু কুঁচকে বললেন, কেন? রাশেদ একই স্বরে বলল, আমাদের এখন বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য নেই। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, আমি বুঝতে পারছি আপনাদের আর্থিক অবস্থা বা পারিবারিক সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার স্ত্রী ইতিমধ্যে প্রায় 16 সপ্তাহের গর্ভবতী। এই অবস্থায় গর্ভপাত প্রথম দিকের মতো সহজ বা কম ঝুঁকির বিষয় নয়। চিকিৎসাগত কারণ ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার স্ত্রীর নিরাপত্তা সবার আগে। আমি চোখ মুছতে মুছতে ডাক্তারের দিকে তাকালাম। ডাক্তার আরও বললেন, আপনাদের উচিত বিষয়টা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। দরকার হলে পরিবারের সাথে কথা বলুন। শুধু আমাদের সামর্থ্য নেই বললেই আমি এমন কোনো ওষুধ বা ব্যবস্থা দিতে পারি না যা আপনার স্ত্রীর জন্য বিপজ্জনক হতে পারে। রাশেদের মুখ আরও শক্ত হয়ে গেল। বলল, কিন্তু স্যার, আমরা বাচ্চা চাই না। আপনি কোনো একটা ব্যবস্থা করুন। ডাক্তার এবার ধীর গলায় বললেন, আমি আপনার স্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। আমি নিঃশব্দে কাঁদছিলাম। মনের ভেতর একটা ক্ষীণ আশার আলো জ্বলে উঠেছিল। আমি ভাবলাম, এবার হয়তো রাশেদের মন গলবে। বাচ্চার জন্য না হোক, অন্তত আমার ছোট। ডাক্তার তখন বললেন, এ পর্যায়ে ঝুঁকি অনেক বেশি এবং তিনি এভাবে গর্ভপাত করানোর ব্যবস্থা করবেন না। তখন আমার মনে হলো, হয়তো এবার রাশেদ বুঝবে, হয়তো বলবে, ঠিক আছে, তাহলে আমরা বাচ্চাটাকে রাখবো। হয়তো আমার হাতটা ধরে বলবে, তুমি ভয় পেও না, আমি আছি। কিন্তু আমি রাশেদকে যতটা চিনেছিলাম সেটাও তার চেয়ে কমই চিনেছিলাম। ও ঠান্ডা গলায় বলল, ওর কিছু হবে না, আপনি অ্যাবর্শনের ব্যবস্থা করুন। আমি যেন পাথর হয়ে গেলাম। কান্নাটাও থেমে গেল। ডাক্তারের চেম্বারে বসে স্থির দৃষ্টিতে শুধু রাশেদের দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা কি সত্যি আমার স্বামী? এই মানুষটার হাত ধরেই তো আমি বাবা মাকে ছেড়ে এসেছিলাম। এই মানুষটার ওপর বিশ্বাস করেই তো নিজের পুরো জীবনটা তুলে দিয়েছিলাম। আর আজ আমার গর্ভের সন্তানের জন্য ওর মায়া থাকলেও অন্তত আমার জীবনের জন্য যে ভয়টুকু থাকবে সেটুকু কি নেই? সেদিন রাশেদের মুখটা আমার কাছে আর সুন্দর লাগেনি, মায়াবীও লাগেনি। প্রথমবার মনে হলো, এতদিন আমি যে মানুষটাকে ভালোবাসার মুখ ভেবেছি, তার আড়ালে হয়তো এমন একজন মানুষই লুকিয়েছিল যাকে আমি কখনো সত্যি করে চিনতে চাইনি। এই প্রথমবারের কোনো মানুষের সামনে আমি রাশেদের বিপক্ষে দাঁড়ালাম। এতদিন রাশেদ যা বলেছে আমি মাথা নিচু করে তা শুনেছি।
ওর ভুলকেও যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছে। ও রাগ করলে নিজেকে দোষী ভেবেছি, ও কষ্ট দিলে ভেবেছি হয়তো আমার কোনো ভুল হয়েছে, কিন্তু সেদিন আর পারলাম না। ডাক্তারের চেম্বারে বসে চোখের পানি মুছে দৃঢ় গলায় বলেছিলাম, আমি অ্যাবর্শন করব না, আমি আমার সন্তানকে মারব না। কথাটা বলার পর নিজের কাছে কেমন অচেনা লাগছিল আমাকে। আমি কি সত্যি এই কথাটা বললাম? হ্যাঁ, বললাম। আর এই মুহূর্তে মনে হলো এতদিন পর অন্তত একটা সিদ্ধান্ত আমি নিজের জন্য নিয়েছি। রাশেদ আমার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়েছিল। আমি আর ওর দিকে তাকালাম না। চোয়ারের চেয়ারের হাতল ছেড়ে উঠে দাঁড়ালাম। ডাক্তারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলাম। হাসপাতালে করিডোর ধরে হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা কাঁপছিল, ভয় লাগছিল ভীষণ। তবুও অদ্ভুতভাবে মনে হচ্ছিল আজ আমি হেরে যাইনি। হাসপাতালে বাইরে এসে রাশেদের জন্য একবার অপেক্ষা করলাম না। একটা রিক্সা নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সার ঝাঁকুনিতে শরীর ধরছিল, কিন্তু আমার মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছিল, আমি আমার সন্তানকে মারব না। কিছুক্ষণ পর পেছন ফিরে দেখলাম রাশেদও অন্য একটা রিকশায় আমার পিছু নিয়েছে। আমি আর কোনো কথা বললাম না। বাসায় পৌঁছে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ও এর কয়েক মুহূর্ত পরই রাশেদও ঘরে ঢুকলো। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওর এতক্ষণকার নীরবতা যেন বিস্ফোরণের মতো বেরিয়ে এলো। হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় বাইরে একটা লোকের সামনে আমার সঙ্গে বেয়াদবি করার? আমি ঘরে ঢুকলাম। জীবনে এই প্রথম রাশেদের সামনে আমার ভয়কে সরিয়ে রেখে রাগটা সামনে আনলাম। চিৎকার করে বললাম, তোমারও সাহস হয় কি করে আমার সন্তানকে হত্যা করার কথা বলতে? রাশেদের চোখ রাগে জ্বলছিল। বলল, খুব তো সন্তান সন্তান করছো, বাচ্চা পালার মুরুদ আছে তোমার? আমি চুপ করে গেলাম। ও থামলো না, বলতে লাগলো, একটা পয়সা কখনো ইনকাম করে দেখেছো? অন্যের ঘাড়ে বসে খাওয়া আর বাচ্চা পালা খুব সহজ, নিজে ইনকাম করা কি এত সহজ? কথাগুলো শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি কষ্ট চেপে বললাম, তুমি কোথায় কোথায় খাওয়ার খোঁটা দাও কেন? রাশেদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তারপরেও তো তোমার লজ্জা হয় না? কত মেয়ে পড়াশোনা করে, সংসার সামলায়, চাকরি করে, আবার বাচ্চাও সামলায়। তোমার মুরদ আছে তাদের মতো সব কিছু সামলানোর? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। রাশেদ আরও বলল, তুমি পারো শুধু অন্যের ইনকাম ধ্বংস করতে। কথাটা যেন আমার বুকের ঠিক মাঝখানে এসে আঘাত করল। আমি কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারলাম না। আমি কি সত্যি ওর কাছে এতটাই বোঝা যে মেয়েটা নিজের আংটি বিক্রি করে পড়াশোনা ফর্ম পূরণ করেছে, যে নিজের হাতে থাকা শেষ সঞ্চয়টুকু সংসারে দিয়েছে, সেই মেয়েটাই আজ ওর কাছে শুধু অন্যের ইনকাম ধ্বংস করা মানুষ? আমি চোখের পানি মুছে দাঁড়িয়ে রইলাম। রাশেদ এবার ঠান্ডা গলায় বলল, আমি অন্য ডাক্তারের সঙ্গে কথা বলছি, যখন বলবো চুপচাপ গিয়ে অ্যাবর্শন করে আসবে। আমি দৃঢ় গলায় বললাম, অসম্ভব। রাশেদ কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এসে দুই আঙ্গুলে আমার গলা চেপে ধরল। চোখ দুটো অদ্ভুত রকমের কঠিন। নিচু কিন নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, চুপ, একদম চুপ। আমি স্থির হয়ে গেলাম। ও বলল, যা বলছি তাই করবি, তাহলে কষ্ট হবে না। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। তারপর এমন একটা হুমকি দিল যেটা শুনে আমার শরীরের প্রতিটি শিরা যেন বরফ হয়ে গেল। নয়তো পেটে লাথি মেরে তোর বাচ্চা নষ্ট করার উপায় আমার জানা আছে। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সে চোখে আমি সেদিন যে পৈশাসিকতা দেখেছিলাম তা আজও ভুলিনি। সেদিন প্রথমবার বুঝেছিলাম রাশেদের রাগ শুধু রাগ নয়, তার ভেতরে এমন একটা অন্ধকার আছে যেটাকে আমি প্রতিদিন ভালোবাসার নামে দেখতে চাইনি। আর সেই অন্ধকারের সামনে সেদিন আমি একা দাঁড়িয়েছিলাম। আমার পাশে বাবা মা নেই, কোনো বন্ধু নেই, কেউ নেই, শুধু আমি আর আমার অনাগত সন্তান। সেদিন প্রথমবার মনে হলো হয়তো এই পৃথিবীতে আমার সন্তানকে রক্ষা করার দায়িত্বটুকু শেষ পর্যন্ত আমাকে একাই নিতে হবে। 5 দিন কেটে গেল। এই 5টা দিন যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ 5টা দিন ছিল। একই ছাদের নিচে থেকেও রাশেদ আর আমাদের মধ্যে তৈরি হয়েছিল অদৃশ্য এক দেয়াল। দেয়ালটা এতটাই শক্ত ছিল যে চাইলেও আমি তার উপরে যেতে পারছিলাম না, আর রাশেদও যেন এপারে আসার কোনো প্রয়োজনই অনুভব করছিল না। এই 5 দিন আমি
রাশেদের সঙ্গে কোনো কথা বলিনি, শুধু প্রয়োজনের কথাটুকুও না। আর আশ্চর্যের বিষয়, রাশেদও একবারের জন্য আমার নীরবতা ভাঙার চেষ্টা করেনি। যেন আমার অভিমান, আমার কষ্ট, আমার ভেতরে জমে থাকা প্রশ্ন কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি ভেবেছিলাম হয়তো একদিন ও নিজে থেকে আমার কাছে এসে দাঁড়াবে, হয়তো বলবে আমি ভুল করেছি, হয়তো আমার চোখের দিকে তাকিয়ে অন্তত একবার অনুতপ্ত হবে। কিন্তু 5টা দিন পেরিয়ে গেল, তেমন কিছু হলো না। রাশেদের আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন কোনো অন্যায় করেনি। আমার ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভাঙছিল, অথচ ওর মধ্যে সেই ভাঙনের কোনো শব্দই পৌঁছাচ্ছিল না। ও স্বাভাবিকভাবে খাচ্ছিল, ঘুমাচ্ছিল, নিজের প্রয়োজনে কাজ করছিল। কখনো কখনো মনে হতো আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সত্যিই সেই রাশেদ, যার ভালোবাসার উপর বিশ্বাস করে আমি আমার পুরো জীবনটা বদলে দিয়ে ফেলেছিলাম। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল ওর অনুশোচনার অভাবটা দেখে। ভুল মানুষ মাত্রই করতে পারে, কিন্তু ভুল করার পর যে মানুষটা একবারও পেছনে ফিরে তাকায় না, নিজের করা অন্যায়ের ভারটুকু অনুভব করে না, তার কাছে আমার ভালোবাসার মূল্য কতটুকু। আমি রাতে ঘুমাতে পারতাম না, অন্ধকার ঘরে শুয়ে শুয়ে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকতাম। বারবার মনে হতো রাশেদ কি একবারও ভাবছে আমি কেমন আছি? একবারও কি ওর মনে হচ্ছে ওর একটা সিদ্ধান্ত আমার ভেতরটা কতটা তছনছ করে দিয়েছে? কিন্তু উত্তরটা প্রতিবারই একই ছিল, না, রাশেদ ভাবিনি। অত্যন্ত তার আচরণে তেমন কোনো চিহ্ন আমি দেখিনি। আর এই উপলব্ধিটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল, কারণ অন্যায়ের চেয়ে কখনো কখনো অন্যায় করার পর মানুষের নির্বিকার মুখটা বেশি কষ্ট দেয়। তখন মনে হয় আমি যার কাছে এতটা আপন ছিলাম বলে বিশ্বাস করতাম, তার কাছে হয়তো কোনোদিনই অতটা আপন ছিলাম না। 6ষ্ঠ দিন সন্ধ্যার পর রাশেদ ঘরে ফিরে আমার দিকে না তাকিয়ে বলল, কাল সকাল 9টার মধ্যে তৈরি হবে। আমি কিছুক্ষণ চুপ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কথাটার অর্থ বুঝতে আমার বেশি সময় লাগলো না, তবুও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখের দৃষ্টিতেই প্রশ্ন করলাম, কেন? রাশেদ এবার আমার দিকে তাকালো। ওর চোখে মুখে কোনো দ্বিধা নেই, কোনো অপরাধ বোধ নেই, যেন খুব স্বাভাবিকভাবে একটা কথা বলছে। কাল সরকারি হাসপাতালে তোমার অপারেশন হবে। অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে রাজি করিয়েছি ওদের। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি ঠোঁট নাড়াতে চেয়েও কোনো শব্দ বের করতে পারলাম না। এতদিন ধরে যে ভয়টা বুকের ভেতর পাথরের মতো চেপে বসেছিলাম, রাশেদের মুখের কথায় সেটা হঠাৎ বাস্তব হয়ে আমার সামনে দাঁড়িয়ে গেল। আমি হাত দিয়ে অজান্তেই নিজের পেটটা চেপে ধরলাম। ও যেন আমার সেই নীরব প্রতিবাদও বুঝে ফেলল। গলা শক্ত করে বলল, খবরদার, কাল যদি কোনো নাটক করো, একদম জানে মেরে ফেলবো। মুহূর্তের মধ্যে আমার সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাশেদের চোখের দিকে তাকিয়ে বুঝলাম এই মানুষটার কাছে আমার ভয়, আমার কান্না, আমার ইচ্ছা কোনো কিছুরই মূল্য নেই। আমি আর কোনো কথা বললাম না। সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি যেন একটা জীবন্ত মানুষ হয়ে নিজের শরীরের ভেতর বন্দী হয়ে রইলাম। বারবার মনে হচ্ছিল, কাল কি হবে? আমি কি সত্যি আমার অনাগত সন্তানকে হারাবো? আমি কি কিছুই করতে পারবো না? কিন্তু ভয় আমাকে এতটাই গ্রাস করেছিল যে প্রতিবাদ করার কথা মাথায় এলেও মুখ দিয়ে একটা শব্দ বের করার সাহস পেলাম না। সেদিন রাতে রাশেদ আরও একটা জঘন্য কাজ করলো। ও আমার কাছে আসতে চাইলো, ইন্টিমেট হতে চাইলো। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিলাম। এতক্ষণ যে মানুষটা আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আমাকে ভয় দেখিয়েছে, তার স্পর্শ তখন আমার কাছে অসহ্য লাগছিল। আমি মুখ ফিরিয়ে নিলাম। রাশেদ বরং অদ্ভুত একটা হাসি হাসল। সে হাসিতে মায়া ছিল না, ছিল শুধু নিজের চাওয়া ও নির্লজ্জতা। বলল, কাল অ্যাবর্শনের পর অনেকদিন তোমার কাছে যেতে পারবো না, তাই আজ একটু প্লিজ জান, বাধা দিও না। জান শব্দটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি অদ্ভুত! যে মানুষটা কয়েক মুহূর্ত আগেই আমাকে হুমকি দিয়েছে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সন্তানকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মানুষটা এখন এত সহজে ভালোবাসার সম্বোধন করছে। আমি আরও দূরে সরে গেলাম। ওর মুখের দিকে তাকিয়ে সেদিন প্রথমবার আমার মনে হলো এই মানুষটাকে আমি চিনি না।
যে চেহারার দিকে তাকিয়ে একসময় আমার বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগা তৈরি হতো, যে চোখ দুটো দেখলে আমি নিজের অজান্তে হেসে ফেলতাম, সেই একই মুখ সেদিন আমার কাছে ভয়ঙ্কর, কুৎসিত আর অসহ্য লাগছিল। ওর সেই হাসিটা আমার চোখে কেমন যেন বিকৃতি হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ও কোনো পতিতালয়ের দালাল। ওর চেহারায় যে সৌন্দর্য আমাকে এত টানতো, সে চেহারা দেখে সেদিন ঘৃণায় আমার বমি পেয়েছিল, আমার গা গুলিয়ে উঠেছিল। মনে হচ্ছিল মানুষটা আমার ভালোবাসার মানুষ নয়, যেন আমার দুর্বলতার সুযোগ নেওয়ার কোনো নিষ্ঠুর মানুষ। তার কাছে আমার শরীর, আমার অনুভূতি, এমনকি আমার অনাগত সন্তানের জীবনেরও যেন তার নিজের ইচ্ছার চেয়ে বেশি কিছু নয়। সেদিন প্রথম রাশেদের প্রতি আমার ভেতরে ভালোবাসার জায়গাটা ফাঁকা হতে শুরু করলো। আর সেই ঘৃণাটা এত গভীর ছিল যে একসময় ওর সুন্দর মুখটার দিকে তাকাতে আমার বমি পেতে লাগলো। আমি সেদিন বুঝেছিলাম কাউকে ভালোবাসা আর কাউকে ঘৃণা করার মাঝখানে কখনো কখনো শুধু একটা মুহূর্তের ব্যবধান থাকে, আর রাশেদ সেদিনই ব্যবধানটুকু নিজে পেরিয়ে গিয়েছিল। রাত তখন একটা। চারপাশ নিস্তব্ধ, শহরে কোলাহল অনেক আগে থেমে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা ম্লান আলোয় ঘরটাকে কেমন অচেনা লাগছিল। রাশেদ তখন গভীর ঘুমে মগ্ন, অথচ আমার চোখে ঘুমের লেশমাত্র নেই। ফরজ গোসল সেরে জায়নামাজটা বিছিয়ে দাঁড়ালাম। সিজদায় গিয়ে বুকের ভেতর জমে থাকা সব ভয়, সব কান্না, সব অসহায়ত্ব যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে আমার রব ছাড়া সত্যি আমার কেউ নেই, যে আমাকে এই বিপদ থেকে বের করে আনতে পারে। আমি কাঁদতে কাঁদতে মনে মনে বললাম, হে আল্লাহ, আমি জানি না কাল আমার কি হবে, আমি জানি না আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাতে পারবো কিনা। তুমি আমাকে সাহায্য করো। কিন্তু হয়তো আমার পাপের শাস্তি এখনো অবশিষ্ট ছিল। ২ রাকাত নামাজ শেষ করে আবার নিয়ত করলাম। হঠাৎ বাইরের দরজায় প্রচণ্ড শব্দ হলো। আমি চমকে উঠলাম। কেউ যেন সমস্ত শক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, রাশেদ দরজা খোলো। আবার দরজায় সজোরে ধাক্কা দিল রাশেদ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ পা ঠান্ডা হয়ে গেল। আমি জায়নামাজের উপর বসে নিজেকে গুটিয়ে নিলাম। মাথার ভেতর একের পর এক ভয়ঙ্কর চিন্তা ঘুরতে লাগলো। এত রাতে কে এসেছে? ডাকাত নাকি কেউ রাশেদের কোনো ক্ষতি করতে এসেছে? রাশেদেরও এতক্ষণে ঘুম ভেঙে গেছে। ও ধরফর করে উঠে বসলো। হঠাৎ ঘুম ভেঙে গেলে মানুষের যেমন কিছুক্ষণ বুঝে উঠতে পারে না, ঠিক ঘটেছে। ওর অবস্থাও ঠিক তেমন। ও চোখে মুখে ঘুমের ছাপের সঙ্গে মিশে গেল তীব্র আতঙ্ক। আমি দ্রুত ওর কাছে গিয়ে নিচু গলায় বললাম, রাশেদ, বাইরে কারা? ডাকাত নয় তো? আমার প্রশ্ন শুনে রাশেদও কিছুক্ষণ চুপ করে রইল। ওর মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। বাইরে আবার দরজায় আঘাত পড়ল। আমি ভয়ে রাশেদের হাত আঁকড়ে ধরে বললাম, প্লিজ দরজা খুলবে না। আমার গলা কাঁপছিল। যদি ডাকাত হয় আমাদের মেরে ফেলবে না তো? রাশেদ কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ ঘরে ফোনের শব্দটা আমার কাছে আরো ভয়ঙ্কর মনে হলো। রাশেদ কাঁপা হাতে ফোনটা তুলে স্ক্রিনের দিকে তাকালো। আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। স্ক্রিনে ভেসে উঠেছে বাবা। রাশেদ কয়েক সেকেন্ডের ফোনটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ভারী গলা ভেসে এলো, রাশেদ, দরজা খোলো, আমি এসেছি। মুহূর্তে রাশেদের মুখ রক্তশূন্য হয়ে গেল। ওর চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও যে ভয়টা ছিল অজানা আশঙ্কার, এবার সেটা যেন পরিচিত কোনো আতঙ্কে বদলে গেল। আমি ফিসফিস করে বললাম, কে? রাশেদ কোনো উত্তর দিল না, শুধু ফোনটা নামিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। আমি পেছন থেকে তাকিয়ে রইলাম। ওর প্রতিটি পদক্ষেপ যেন আমার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়িয়ে দিচ্ছিল। তারপর ও দরজা ছিটকিনি খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে একগাদা মানুষ হুড়হুড় করে ঘরে ঢুকে পড়ল। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে সরে গেলাম। সবার সামনে একজন বয়স্ক মানুষ। তার মুখে এমন কঠোরতা যেন এই ঘরের প্রতিটি দেয়ালও তার রাগের ভারে কেঁপে উঠেছে। আর তার পেছনে আরও একজন বয়স্ক মহিলা, কোলে একটা ছোট বাচ্চা, বয়স সম্ভবত ২ বছর হবে। আমি কিছু বুঝার উঠার আগেই আমার বয়সী একটা মেয়ে ঝড়ের বেগে আমার দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো রাগে জ্বলছিল। কিছু বুঝে ওঠার আগেই হিজাবের ওপর থেকে সে খপ করে
আমার চুলের মুঠি ধরে টান দিল। ব্যথায় আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। আমি ভারসাম্য হারিয়ে প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিলাম। মেয়েটা আমার চুল আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, "এই বেশ্যার সঙ্গে থাকছো তবে তুমি?" আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মেয়েটার চোখ বেয়ে তখন রাগ আর অপমানের আগুন ঝরছে। সে আবারও চিৎকার করে বলল, "সে কারণেই আমার আর আমার বাচ্চার কথা তোমার মনে কম পড়ে। বাড়িতে আসো না। এই বেশ্যা তোমাকে তোমার বউ বাচ্চা থেকে দূরে সরিয়ে রেখেছে।" আমার শরীরটা যেন হঠাৎ অবশ হয়ে গেল। আমার আর আমার বাচ্চার কথা, বউ বাচ্চা কথাটা কানে আসতেই আমি ধীরে ধীরে রাশেদের দিকে তাকালাম। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সেই মুখ দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন শূন্য হয়ে গেল। সেই মুহূর্তে বাচ্চাটা বাবা বলে রাশেদের দিকে হাত বাড়ালো। এই মুহূর্তেই বুঝতে পারলাম এই মেয়েটাকে আর বাচ্চাটাকে। আর সেই মুহূর্তে আমার পৃথিবীটা যেন দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ল। কারণ প্রতিদিন ধরে যে সত্যিটা থেকে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম, আজ রাতে সেই সত্যি নিজে আমার ঘরের দরজা ভেঙে আমার সামনে এসে দাঁড়িয়েছে। রাশেদের প্রথম স্ত্রী যখন আমার চুলের মুঠি ধরে টেনে পিঠের উপর কয়েকটা কিল বসালো, তখন ব্যথায় আমার পুরো শরীর কুঁকড়ে যাচ্ছিল। চোখের পানি চলে এসেছিল, তবুও সেই মুহূর্তে আমার দৃষ্টি বারবার গিয়ে আটকে ছিল রাশেদের ওপর। আমি চাইছিলাম ও কিছু একটা বলুক, আমাকে বাঁচাক, সবাইকে বলুক আমি ওর স্ত্রী। কিন্তু রাশেদের চোখে তখন এমন এক আতঙ্ক, এমন এক অপরাধবোধের ছাপ, যা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে গেল। ওকে ঠিক ধরা পড়া চোরের মতো লাগছিল। মাথা নিচু, মুখ শুকনো, চোখে চোখ রাখার সাহসটুকু নেই। আমি কোনোভাবে নিজেকে সামলে কাঁপা গলায় বললাম, "কারা আপনারা? আমাকে মারছেন কেন?" চুলের গোড়া তখনও জ্বালা করছিল। পিঠের ব্যথা সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। আমার বয়সী মেয়েটা, যার নাম নীরা, সেটা অবশ্য আমি পরে জেনেছিলাম। সে রাগে কাঁপতে কাঁপতে আমার দিকে তাকালো, বলল, "কি কারণে তুই বিবাহিত বাচ্চাওয়ালা আমার স্বামীকে ফাঁসালি?" কথাটা শুনে আমার মাথা যেন ঝিমঝিম করে উঠল। বিবাহিত বাচ্চাওয়ালা? আমি ব্যথায় কুঁকড়ে গিয়ে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকালাম। শরীরের প্রতিটি অংশ কাঁপছিল, তবু কথাটা প্রতিবাদ করতেই হলো। "কে আপনার স্বামী?" আমার প্রশ্ন শুনে ঘরের ভেতর যেন মুহূর্তের জন্য একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। পাশ থেকে বয়স্ক এক মহিলা সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, "ওরে নাটকবাজ বেশ্যা, এখন আবার নাটক করছিস? রাশেদ তোর কি হয়? তোর বাপ হয়?" আমি থমকে গেলাম। এমন ভাষায় কেউ আমাকে কোনোদিন কথা বলেনি। অপমানের তীব্রতা চোখ জ্বালা করছিল। ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু নিজের আত্মসম্মানটুকু তখনও পুরোপুরি মরে যায়নি। আমি কাঁপা গলায় যতটা সম্ভব শক্ত হয়ে বললাম, "মুখ সামলে কথা বলুন। রাতবিরাতে আমার ঘরে এসে আমাকে মারছেন, আবার আমাকে অপমান করছেন। আমি আপনাদের সবাইকে পুলিশে দেব।" মহিলা ঠোঁট বাঁকিয়ে বিদ্রূপের হেসে ব্যঙ্গ করে বললেন, "পুলিশও তোর বাপ লাগে যে তুই বললেই ধরে নিয়ে যাবে?" কথাটা শুনে আমার বুকের ভেতরটা জ্বলে উঠল, কিন্তু তার আগেই ঘরের এক কোণ থেকে ভারী গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, "সবাই চুপ থাকো, আমি কথা বলছি।" কণ্ঠটা এতটাই কঠোর ছিল যে মুহূর্তে সবাই থেমে গেল। আমি লোকটার দিকে তাকালাম। বয়স 60-এর কাছাকাছি হবে। মুখে কঠোরতা, চোখে প্রচণ্ড রাগ। এতক্ষণ তিনি নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। এবার ধীরে ধীরে রাশেদের দিকে ফিরে তাকালেন। রাশেদ রাশেদ মাথা আরও নিচু করে ফেলে বলল, "জি আব্বা।" আমার বুকের ভেতরটা ধক করে উঠল। "আব্বা, তাহলে উনি রাশেদের বাবা?" তিনি ধীর কিন্তু ভয়ঙ্কর শান্ত গলায় প্রশ্ন করলেন, "এত রাতে তোমার ঘরে এই মেয়েটি কে?" প্রশ্নটা শুনে আমার ভেতরে হঠাৎ একটুখানি সাহস ফিরে এলো। আমি রাশেদের দিকে তাকালাম। মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। এবার ও সবার সামনে দাঁড়িয়ে বলবে, ও আমার স্ত্রী। এতক্ষণ যে অপমান সহ্য করেছি, এতক্ষণ যে মানুষগুলোর সামনে দাঁড়িয়ে নিজেকে একা মনে হচ্ছিল, সবকিছুর একটা উত্তর এবার রাশেদ দেবে।
কিন্তু আমার সঙ্গে সামান্য আশাটুকু কয়েক সেকেন্ডের মধ্যে চূর্ণ হয়ে গেল। রাশেদ খুব নিচু গলায় বলল, বাবা, ও আমার ছাত্রী। আমার মনে হলো কেউ যেন আমার বুকের মাঝখানে অজোরে আঘাত করেছে। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। ছাত্রী? আমি শুধু ছাত্রী? যে মানুষটার জন্য নিজের পরিবার ছেড়েছি, সমাজের কথা ভুলেছি, নিজের ভবিষ্যৎ নিয়ে হাজারটা স্বপ্ন দেখেছি, সেই মানুষটার কাছে আমি এখন শুধু একজন ছাত্রী। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে বললাম, রাশেদ, আমি কেবল তোমার ছাত্রী। রাশেদ আমার দিকে তাকালো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাকে বলো আমি তোমার বিবাহিত স্ত্রী। বলো রাশেদ, তুমি আমাকে বিয়ে করেছো। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, একটা শব্দ করল না। ওর এই নীরবতাই যেন আমার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষ্য হয়ে দাঁড়ালো। রাশেদের বাবা এবার আমার দিকে তাকালেন। তুমি চুপ করো মেয়ে, পুরুষদের কথার মাঝে কথা বলবে না। এসব হ্যাংলামো আমি পছন্দ করি না। আমি অপমানে কাঁপছিলাম। তিনি এবার ছেলের দিকে ফিরলেন। রাশেদ, তুমি বলো, মেয়েটি যদি তোমার ছাত্রী হয় তাহলে রাত 1:30-2টার সময় তোমার সঙ্গে একই ঘরে কি করছে? এত রাতে নিশ্চয়ই তাকে কোচিং পড়াচ্ছ না। রাশেদ কিছু একটা বলল, কিন্তু এত নিচু স্বরে যে আমি নিজেও শুনতে পেলাম না। তার বাবার সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন, কি বলছো? জোরে বলো, বিড়ালের মতো মিনমিন করবে না।